শুনছেন সবসময় ভূত এফএম, সাথে আছি রাস।
mind are not going to take him alive back at home today. Very horrible. যেটা হয়েছে যে সেই মুহূর্তে যেহেতু আমার সাথে এটা আগে হয়েছে আমি জানতাম যে হবে এবং আপনি একেবারেই মানে যা ভাবছেন তাই হতে যাচ্ছে এটা হ্যাঁ আমি জানি না আমি কোত্থেকে শিওর হয়েছি বাট আই এম শিওর ছিলাম যে এটাই হবে কারণ আমার আগের দুটো ঘটনার কারণে আমি শিওর ছিলাম যে এটা হবেই এবং যদিও আমি দেখছিলাম যে আমার সামনে দিয়ে আব্বু নিজেই হেঁটে বেরিয়ে গেছেন নিজেই ডাক্তারের সাথে কথা বলছেন নিজেই বলছেন যে আমাকে অক্সিজেনটা লাগান আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না মনে হয় হার্টে কিছু প্রবলেম লাগছে এমন কোনো সিরিয়াস কন্ডিশন ছিল না যে ডাক্তারও তাকে ওইভাবে অ্যাটেনশনটা দিবে কিন্তু আমি জানতাম আমি ওখানে তার জন্য ঠাই দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ড মানে এটা কিন্তু আমার কাছে খুবই ডিফিকাল্ট মানে এটা ভাবা যে মানুষটি কখনোই অসুস্থ হয় নাই এবং তখন থেকে আপনি যে ফিলটা করছেন এবং এটা আপনাকে মানে কন্টিনিউয়াসলি সময় ডিস্টার্ব করছিল যে হ্যাঁ এটা হতে যাচ্ছে এবং আপনি বিশ্বাস করছিলেন কারণ এর আগেও আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে ওকে সো ফাইনালি সেটাই সত্যি হয়েছিল এবং সত্যি হয়েছিল মানে হচ্ছে কি ডাক্তারও যেটা হয়েছে যেহেতু আব্বুর মধ্যে ওই ধরনের কোনো সিমটম দেখা যাচ্ছিল না ডাক্তারও যে কাজটা করেছে যে আব্বুকে অক্সিজেন মাস্কটা লাগিয়ে আমার ভাইকে নিয়ে গেছে ভেতরে মেডিকেল হিস্ট্রিটা শোনার জন্য আমি যেহেতু ওখানে দাঁড়িয়েছিলাম আমি পুরো সময়টা আমি জানি কি হয়েছে আব্বুকে অক্সিজেনটা লাগানোর সাথে সাথে শরীরটা ছেড়ে দিয়েছে ঠিক আছে কারণ শরীরটা রিল্যাক্স হয়ে গেছে এবং ইনস্ট্যান্টলি আই নিউ দ্যাট ইট ইজ হ্যাপেনিং অর ইট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড ঠিক আছে এটা হয়ে গেছে বা হচ্ছে ওই মধ্যে আছে আমি তো আমার ডাক্তারকে ডাকলাম আমি বললাম যে আপনি একটু দেখেন তো আমার মনে হচ্ছে কিন্তু রোগীর কন্ডিশন ভালো না নিশ্চয়ই এই মুহূর্তে কিছু একটা ছিল যেটা উনি মেডিকেল টার্মসে উনি জানেন যে উনি সেই মুহূর্তে এসে আমাকে বলে আপনি এখান থেকে সরেন আপনি এখান থেকে যান আমরা দেখছি ব্যবস্থা কি করা যাচ্ছে আরেকজন ডক্টর আসলেন তারা দেখলাম ট্রাই করছেন হার্ট ওয়ার্ম করছেন অনেক কিছু করছেন ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছেন এবং আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার ভেতরে বলছে যে আর খানিকক্ষণ তারপর সব শেষ কিছু কান্নাকাটি অন্ধকার এটা কি শুধু আপনিই ফিল করছিলেন নাকি অন্য সবাই বুঝতে পারছিল ওরা তো সবাই ছিল না কাছাকাছি তো সবাই ছিল না ফিল করছিলেন আপনি হ্যাঁ এবং আমার ভাই আমাকে যেটা বলছিল যে ওরা চেষ্টা করতেছে ওরা বলতেছে তো পাবে ওরা তো সিরিয়াস কিছু বলছে না তুমি কেন এরকম করে কাঁদছো কেন আচ্ছা তুমি কেন এভাবে কাঁদছো কেন কারণ তখন ডাক্তার এসে একবার আমাকে বললেন যে প্রথম ডাক্তার এসে বলছে যে একটু সিরিয়াস আমরা হার্টবিট পাচ্ছি না কি প্রেইং আর তো পেয়ে যাবে এবং আমার ভাই তখন আমাকে বলল যে ওরা চেষ্টা করতেছে ওরা বলতেছে তো পাবে ওরা তো সিরিয়াস কিছু বলছে না তুমি কেন এরকম করে কাঁদছো কেন রাইট এবং যেটা হচ্ছে সরি ভাইয়া আমি ইন্টারাপ্ট করছি আমি জাস্ট সেটা হচ্ছে এবং ডাক্তার এসে একবার বলল যে আমরা একটা বিট পেয়েছি আপনি চিন্তা করবেন না কিন্তু সেটা হয়নি কারণ হচ্ছে যে ওই একটা বিট পাওয়ার পর তারা তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং আব্বুকে যখন আইসিইউতে ঢুকাচ্ছে তখন আমি আশা করছি যে দিস টাইম আই উইল বি রং আই ওয়াজেন্ট রং আব্বুকে ভেতরে নিয়ে গেছে আমার ভাইকে ডেকে নিয়ে গেছে আই ক্লিয়ারলি হ্যাড দিস ফিলিং যে ও মানে আমার ভাই ভেতর থেকে বের হয়ে এসে আমাকে বলবে যে কিছু নেই এবং লাইক উইদিন 2 সেকেন্ডস ও বের হয়ে এসে বলছে যে আপু সব শেষ সো আমার জন্য এটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে গেছিল যে আমি ওখানে দাঁড়িয়ে আমি জানতাম আমার বাবা মারা যাবে এবং ইট টুক এ টোল অন মি আমি আর এটা অ্যাকসেপ্ট করতে এটার সাথে টু কাম ইন টু টার্মস উইথ ইট টুক মি এ লং টাইম সেটাই এবং আপনার কি অন্য কারোর ক্ষেত্রেও ওইটা হয় নাকি অন্য কারোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আফটার সো মেনি মান্থস আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট আই মাইট বি এ ফ্রিক বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সাধারণত আই গেট দিস ফিলিংস উইথ পিপল আই এম ভেরি ক্লোজ উইথ আচ্ছা আই এম ভেরি অ্যাসোসিয়েটেড উইথ আই লাভ দেম তাদের সাথে বাট আদারওয়াইজ আল্লাহ বাঁচাইছে আই ডোন্ট গেট সিগন্যালস অ্যাবাউট আদার পিপল তাহলে আমি জানি না কি করতাম না তাহলে হয়তো অবশ্যই মানে সুস্থভাবে বেঁচে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত সো যেটা হয় যে আমি ভালো জিনিসটা পাই আচ্ছা আপনি গুড নিউজ পান ভালোটা পাই আমার নানুর লাস্ট মান্থে খুব সিরিয়াস একটা অপারেশন হয়েছে ডক্টররা বলে দিয়েছিল দ্যাট দের ইজ আ পসিবিলিটি দ্যাট শি উইল ডাই অন দি অপারেটিং টেবল বাট আমি স্ট্রংলি জানতাম যে শি উইল সার্ভাইভ অ্যান্ড শি উইল গ্র্যাজুয়ালি অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড শি ইজ গেটিং ওয়েল ও মাই গড তাহলে তো মানে শুধুমাত্র যে এরকম ধরনের নিউজ তা না ভালো নিউজও থ্যাংক গড যে সেকেন্ডটা এসছে সো ইটস ইজি ফর মি দ্যাট আই উইল নট অনলি গেট দ্য নেগেটিভ ওয়ান আই উইল অলসো গেট দ্য পজিটিভ এক্স্যাক্টলি সো হ্যাঁ আমি আজকে ইনফ্যাক্ট ভাবছিলাম যে আপনি তো মানে আপনি যদি এরকমভাবে বুঝে ফেলেন তাহলে আপনার সাথে আমি মেশাতে চাচ্ছি না সেটা আমি শুনে পরে নিশ্চিত হলাম যে আপনি অফিস বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভস যারা রয়েছেন তারা নিশ্চয়ই তাহলে খুব আনইজি ফিল করতেন যে আল্লাহ কি বুঝছে আমাকে দেখে জিজ্ঞেস করবো নাকি যেটা ব্যাপার হয়েছে এটা শোনার পর তারা এটা বুঝতে পারবে যে দে উইল আন্ডারস্ট্যান্ড কারা আমার ক্লোজ না কারণ আমি খুব ক্লোজটাই বুঝতে পারি খুব ক্লোজটাই বুঝতে পারে ওকে ফাইন যাদের কথা বলেছেন তারা তো আপনার অবশ্যই অনেক বেশি ক্লোজ সেটাই হওয়া স্বাভাবিক আমরা কিছু এসএমএস পড়ব আমাদেরকে এসএমএস করেছেন মেটালিকা অর্ণব
আচ্ছা, অর্ণবকেও আমার ভালো লাগে, মেটালিকা ভালো লাগে, যে মিলিয়ে মিলিয়ে বেশ বলা হচ্ছে আর কি। ভূতেস্ট দেশ টিভিতে কবে শুরু হবে? ভেরি সুন, আমি এটুকুই জানি আর কি। পার্লি ইব্রাহিম সুমি বাড়িধারা থেকে লিখেছেন যে অনেক ভয়ঙ্কর ঘটনা আপনারটা লেগেছে তার কাছে, যেটা খুবই ভয়ের ছিল ব্যাপারটা, কারণ এরকম আসলে এই ফিলিংটা নিয়ে থাকাটা একটা খুব খুব ডিফিকাল্ট, তাই তো? আমাকে এছাড়াও জিনিয়াস ভূত উত্তম কক্সবাজার থেকে লিখেছেন, ভাইয়া ভয় পাচ্ছি। এছাড়াও আমাদেরকে লোকনাথ আমাদেরকে লিখেছেন গলান নাগর থেকে, যে 1 ইয়ার মেসেজ করলাম উত্তর পেলাম না। আচ্ছা, এই যে এবার উত্তর পেয়ে গেছি। 1 বছর ধরে করেছেন, বছরের শেষে এসে উত্তর মিলেছে। আই এম সো সরি যে আমি আপনার এসএমএসটা পড়তে পারিনি, বাট দিস টাইম আই হোপ ইউর হ্যাপি। টাইম আমি পড়ে ফেলেছি আপনার এসএমএস অ্যান্ড আই হোপ যে আপনি নেক্সট টাইম আমাকে এসএমএস করবেন, কারণ আমার এখানে আসলে তেমন কিছু করার থাকে না। নাইমা আপু আমাকে লিখেছেন কি, আচ্ছা সব দোষ হচ্ছে মাসুমের, মাসুম বলছে, সো সব রেসপন্সিবিলিটি মাসুম নিচ্ছে, সো আমি ফ্রি। আর এছাড়াও আমাকে চঞ্চল লিখেছেন হরিয়ান রাজশাহী থেকে, রিয়াজ আমাকে ঢাকা থেকে লিখেছেন যে আপুর ঘটনাগুলো খুব কষ্ট লেগেছে আমার। বিথি এবং জয় আমাকে লিখেছেন যে ভাইয়া আজকের এক্সপিরিয়েন্সগুলো ভয়ঙ্কর, খুব ভয় লাগছে। ধোলা আমাকে লিখেছেন যে আমি তোমাকে ফার্স্ট এসএমএস করেছি। আচ্ছা, এই যে আপনি সো লাকি যে আপনার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি। ফাহিম আমাকে লিখেছেন যে আমি ভূত এফএম শুনছি, আমরা বুঝতে পারছি। দোলা আমাকে লিখেছেন, এছাড়াও আমাকে লিখেছেন ওসামা মোহাম্মদপুর থেকে। সো আরও অনেকেই রয়েছেন এসএমএস করছেন, যারা এসএমএস করতে চান কিন্তু নিয়মটা জানেন না, তাদেরকে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেক নেব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবেন। সেই পর্যন্ত সবাই রেডিও ফুর্তির সাথেই থাকুন। হোয়াট এম হন্টেড বাই এয়ারটেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আমার সঙ্গে আছেন মাসুম। খুব ব্যস্ত আজকে, কারণ আপনারা জানেন যে এয়ারটেল উইনাররা আছেন সিলেটে এবং বারবার তাদেরকে কানেক্ট করতে হচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা আমরা জেনে নিচ্ছি। এর মাঝখানে কিছু আমি এসএমএস পড়ি, এর মাঝে মাসুম আপনাদেরকে নিয়ে যাবে সিলেটে। সেই মাঝখানে আমি কিছু এসএমএস পড়ে ফেলি। জ্যোতি আমাকে লিখেছেন বাগেরহাট থেকে যে আপুর ঘটনাটা শুনে খুব অবাক লাগলো, কারণ আমারও মাঝে মাঝে এরকম হয়, কি হবে তা বুঝতে পারি। আপনার পুরো এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু ইচ্ছে করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইমেলের মাধ্যমে লিখে ফেলুন আপনার স্টোরিটা, আপনার ঘটনাটা এবং সেটা পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে bhutfm@radiofurti.com, আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ। মুরাদ আমাকে চট্টগ্রাম থেকে লিখেছেন যে রাসেল ভাই হ্যাপি নিউ ইয়ার, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। এবং আজকে আমাদের এই 2011 শেষ ভূত এফএম একটা চমক ছিল। আপনাদের মাঝখান থেকে যারা রেগুলার মোটামুটি আমাদের শোতে জয়েন করেছেন বা আবারও ভালো ঘটনা পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে আমরা লাকি কয়েকজন আজকে রয়েছেন সিলেটে একটা হন্টেড একটা টি গার্ডেন, এবং সেই গার্ডেনে তারা এখন ঘুরে বেড়াচ্ছেন। জানি না কি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেই খবর পেয়ে যাব। এছাড়া আমাকে সনি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন করিম সিলেট থেকে, সিলেট ঈদগাহ থেকে, যে আমি তোমার নতুন বন্ধু, আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। তালিব আমাকে এসএমএস করেছেন, ভাইয়া ভয় লাগছে না, তাহলে কিছু করার নেই। আমার মনে হয় যে বাকি যে ঘটনাগুলো আছে সেই ঘটনা শুনতে থাকুন, দেখেন ভয় লাগে কিনা। সুপারম্যান আমাকে লিখেছেন, এছাড়াও লিখেছেন আমাকে ডিজে ভূত, এছাড়াও আমাদেরকে লিখেছেন সাদাত, এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি বিকাশ, আমাদেরকে তানহা এসএমএস করেছেন উত্তরা, ভূতের রানী আমাদের করেছেন, এছাড়াও নাইমা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মিষ্টি, এছাড়াও ইরিন আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদের লিখেছেন যে সেই আপুর ঘটনায় লিখেছেন যে তিনি শুনেছেন সেটা এবং তিনি তার কাছে কেমন লেগেছে সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। সিঙ্গেল জিন এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সিলেট থেকে নাইম রহমান, এছাড়াও মিজান চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আপু ঘটনাটা লাইক ফাইনাল ডেস্টিনেশন। ওকে, অলিউল্লাহ আমাদের এসএমএস করেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন তিনি কুয়েতে এবং সেখান থেকে তিনি এসএমএস করেছেন। তারা সব বন্ধুরা মিলে ভূত এফএম শুনছেন কুয়েতে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদেরকে পেয়ে যাব। ফিদায় আমাদের জামালপুর থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে আবি এসএমএস করেছেন মালিবাগ থেকে। থ্যাঙ্কস এ লট ফর দিস রকিং ভূত এফএম। ওকে, সো আমরা এখন চলে যাই আবারও সিলেটে, এবং সিলেটে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং দেখি তারা এখন এই মুহূর্তে কি সময় কাটাচ্ছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আপনারা কি আলাদা হয়েছিলেন? জি ভাই, হ্যাঁ, এখন আমরা সবাই আলাদা এবং আমাদের সাথে যে দেবাশিস আছে, ও কিছু সমস্যা এবং আমরা ফোন করে এবং আমরা ওর কাছে যাই, ওর বেশ ভয় পায় দেবাশিস, একটু কথা বললে ভালো হতো। হ্যাঁ, দেবাশিস। হ্যাঁ ম্যাম। দেবাশিস, আমি প্রথমে জানি যে আপনি সিলেটের কোথায় থাকেন? হ্যাঁ, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম, বাট কিছুক্ষণ আগে আমরা গ্রুপ ওয়াইজ হয়ে গেছি আর কি। আমি আর ফুয়াদ ভাই এদিকে সামনে হাঁটতেছিলাম, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কোনটা মিডিল কোনটা কর্নার, এত গভীর। হুম। তো কিছুক্ষণ পরে একটা শব্দ পেলাম আর কি, কিরকম কুকুরের মতো একটা শব্দ, আচ্ছা। কুকুরের একটা শব্দ। সে জায়গাটাতে আগে গিয়ে দেখলাম ওখানে গ্রেভইয়ার্ডের পাশে 7-8টা কালো কুকুর। আচ্ছা। তো আমি আর ফল বেশি এগুলো পাড়ানোর চেষ্টা করলাম, বাট এরকম যে কোনো রেসপন্স নেই, যেমন এগুলো কুকুর না, এগুলো পাথরের মতো কুকুর। এরকম আমি জিনিসটা অনেক ভয় পেয়ে গেলাম, সাথে সাথে গ্রুপের সবাইকে ফোন দেওয়া শুরু করলাম একটা ইউনিট করে।
তো সবাইকে নিয়ে এসে দেখলাম একটা কুকুরও নাই, আচ্ছা এরকম অবস্থা আর কি। আচ্ছা তো এতক্ষণ ছিল জিনিসটা জাস্ট একটা জার্নির মতো, অ্যাডভেঞ্চারের মতো, এখন জিনিসটা অনেক মিস্টিরিয়াস মনে হচ্ছে জায়গাটা। মিস্টিরিয়াস। আমার যেটা মনে হয় যে আসলেই যে আপনারা যদি একসাথে না থেকে আলাদা আলাদা হয়ে যান তাহলে অনেক অনেক মজার কিছু ঘটতে পারে। সো আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। কথা বলছিলাম এতক্ষণ আমরা ভূত এফএম থেকে যারা উইন করেছেন এবং যারা এয়ারটেল উইনাররা ছিলেন, সেই সমস্ত এয়ারটেল উইনারদের সাথে। তারা আজকে রয়েছেন সিলেটের একটা চা বাগানে এবং সেখান থেকে আমাদের সাথে কানেক্ট করছেন বারবার। এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেখানে আছেন সেখানকার আপনাদের সবার ছবি তুলে সেটা আপনারা ফেসবুকে আমাদের যে সমস্ত ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে আপলোড করুন এবং আপনাদের নিজেদের ফেসবুকের যে প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইলে আপনারা আপলোড করুন এবং সবার সাথে শেয়ার করুন সেটা। আর এর মাঝে আমরা আরও কিছু এসএমএস পেয়ে গেছি। এসএমএস পাঠানোর নিয়মটা যারা জানে না তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটা বলি, যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নামটা লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরও একটা ঘটনা রয়েছে এবং আমাকে লিখেছেন কেউ একজন যে ঘটনাটা আমার বোনের বাসায় হয়েছে। ওর বাসা ধানমন্ডি এলাকায় এবং এটা একটা অ্যাপার্টমেন্ট হাউস। ওর বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটে, যেটা বোঝা যায় যে অন্য কিছু বাড়িতে আছে। যেমন ধরুন ঘরের জিনিসপত্র ঠিক জায়গায় থাকে না, রাখা হয় এক জায়গায় কিন্তু পাওয়া যায় অন্য কোনোখানে, যেখানে ওই জিনিস রাখার প্রশ্নই আসে না। রাতে বাথরুমের টয়লেট্রিজ যেভাবে সাজানো থাকে সকালে সব উল্টাপাল্টা হয়ে যায়। টুথব্রাশের কাপ খোলা পাওয়া যায়, ক্যাপ খোলা পাওয়া যায়, এমনকি বাথরুমের কল এবং ফ্ল্যাশ হঠাৎ অন অফ হতে থাকে। ড্রেসিং টেবিল থেকে চিরুনি লাফ দিয়ে দূরে পড়ে যায়। এর মাঝে 3টা ঘটনা বলি। একদিন অনেক রাতে একটা বিকট সাউন্ড করে বেডরুমের সিলিং ফ্যান বন্ধ হয়ে গেল। এরপর আবার চলা শুরু করে, আবার বন্ধ হয়ে গেল। এরপর বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমের লাইট অটোমেটিক অন অফ হতে লাগলো। এক সময় লাইট অফ হলো আর তখনই ফ্যান স্মুথলি আবার ঘোরা শুরু করলো। একদিন সকালে বোনের হাজব্যান্ড মানিব্যাগ ড্রেসিং টেবিলের উপর রেখে অফিসের জন্য রেডি হচ্ছিল। রেডি হয়ে মানিব্যাগ নিতে গিয়ে দেখে মানিব্যাগ সেখানে নেই। সারা ঘর খোঁজাখুঁজি চলল কিন্তু মানিব্যাগ পাওয়া গেল না। পরে দেখা গেল সেটা বেডরুমের বিছানার মাথার কাছে জানালার একদম কর্নারে পড়ে আছে। জানালার ওইখানে যেতে হলে খাটের মশারি খুলে তারপর যেতে হবে, না হলে সেখানে হাত যাবে না। তাহলে মানিব্যাগ সেখানে গেল কিভাবে? সবচেয়ে সারপ্রাইজিং ঘটনা হলো যেদিন একটা বড় হাতের পাঞ্জা ছাপ দেখা গেল। আচ্ছা, ছাপ দেখা গেল ড্রেসিং টেবিলের আয়নায়। ওই হাতের মাপ আমার বোনের কিংবা ওর হাজব্যান্ডের হাতের চেয়ে অনেক বড় এবং অনেক ডিপ। ওই দাগ কাপড় দিয়ে কিছুতেই মোছা গেল না এবং 2-3 দিন পর ওটা আপনা আপনি চলে যায়। হাতের ছাপ এত বেশি ডিপ ছিল যে রাতে যখন লাইট পড়ে আয়নায় একটা প্রতিবিম্ব উল্টা দিকের দেয়ালে পড়ত এবং সেখানে পরিষ্কার একটা হাত দেখা যেত। অথচ ওরা চেষ্টা করেও নিজ হাত দিয়ে ওই রকম ডিপ ছাপ আয়নায় ফেলতে পারেনি। তার কিছুদিন পরে আবার একটা হাতের ছাপ পাওয়া গেল, কিন্তু এবার সেটা একটা 2-3 বছরের বাচ্চার হাতের ছাপ। অথচ ওর বাসায় কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা বেড়াতেও আসেনি। ওরা জানতে পেরেছে অ্যাপার্টমেন্ট বানানোর সময় ডেভেলপার কোম্পানি যখন আগের বাড়িটা ভাঙে তখন ওখানে অনেকগুলি তাবিজ পায়। মনে হয় বাড়িটা বন্ধ করা ছিল। এখন অ্যাপার্টমেন্ট বানানোর পর নতুন করে যেহেতু বাড়ি বন্ধ করা হয়নি, তাই সমস্যা হচ্ছে। যেহেতু আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি এবং কোনো কিছুর অবয়ব দেখা যায়নি, বর্তমানে অ্যাপার্টমেন্টের লোকেরা আর কোনো ঝাড়ফুঁক বা বাড়ি বন্ধ করার ঝামেলায় যাচ্ছে না। আমার বোনও এইসব ভূতের ঘটনায় অভ্যস্ত হয়ে গেছে। এই ছিল ঘটনা। এবং আপনিও যদি সত্যিকার অর্থেই আজকে ঘুম থেকে ভেঙে উঠে যদি দেখেন যে আপনার আয়নায় কোনো একটা এরকম হাতের ছাপ পড়ে আছে, যে হাতের ছাপটা আপনাদের বাড়ির কারো সাথেই মেলে না, বা আপনি যদি দেখেন যে কোনো ছোট বাচ্চার হাতের ছাপ পড়ে আছে অথচ আপনার বাসায় কোনো ছোট বাচ্চা নেই, তাহলে আপনিও চমকে উঠবেন। বা আপনার জিনিসপত্র যদি এলোমেলো হয়ে যায়, এটা অনেকের সাথেই হয় যে আপনি একটা জিনিস এক জায়গায় রেখেছেন, সেই জিনিসটা সেই জায়গায় নেই, সরায়টাকে কেউই দেখবেন যে দায়ী না, বাসায় সবাই বলছেন যে না আমি হাত দেইনি, তারপরেও এরকম ঘটনা ঘটে যায়। জুজুর যে এপিসোডটা ছিল সেই এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম এবং আমরা ওইখানে একটা জিনিস আলোচনাও করেছিলাম যে কেউ বা কিছু একটা হয়তো আমাদের মাঝে মাঝে এরকম বাধা দেয়। কোনো সময় আমাদের ভালোর জন্য বাধা দেয়, কোনো সময় আমাদের খারাপের জন্য বাধা দেয় এবং তারা আমাদের দেরি করিয়ে দেয়। হয়তো ওই সময়টায় আপনি জিনিসটা খুঁজে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লে আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারত বা আপনার কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারত। সেই ঘটনা থেকে আপনি হয়তো ওইটুকু সময় দেরি করার জন্য বেঁচে গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে।
এনিওয়েজ আমাদের রবি এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে, এছাড়াও আহাদ সিলেট থেকে এসএমএস করেছেন, তার খুব ঘুম পাচ্ছে তবুও তিনি শুনছেন আমাদেরকে। লোকমান এসএমএস করেছেন বিয়ানীবাজার থেকে, এছাড়াও আমাদেরকে শান্তা এসএমএস করেছেন, তিনি 2011-র ভূত এফএম মিস করেননি, কিন্তু তার এসএমএসগুলো আমরা মিস করেছি, সেটা তিনি লিখেছেন। আমি এসএমএস আর মিস করলাম না, এবার পড়ে ফেললাম। রাকিব লিখেছেন জুজুর ঘটনা আরেকবার ভিডিওতে শোনানো যাবে কিনা, আমরা ট্রাই করব সেটা শোনানোর জন্য খুব দ্রুত আপনাদেরকে। সৌরভ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও মিল্টন করেছেন নরসিংদী থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আরজু সাদা সিলেট থেকে, এছাড়া আমাদেরকে তিজয় এসএমএস করেছেন চিটগং থেকে, টুল এসএমএস করেছেন যশোর থেকে, রকস্টার ভূত এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন পাপ্পু, অর্ণব, তানিয়া, মিনহাজ, ইব্রাহিম, পরি, রাসেল, তিথি, নাহিন সহ আরও অনেকে। যারা এসএমএস পাঠাতে চান তারা এসএমএস পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমাদের এমএস করে লিখে ফেলুন SHOUTS স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। কি বলবেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এসএমএসে, অথবা যারা সিলেটে রয়েছেন আমাদের এয়ারটেল উইনাররা, তাদেরকে আপনারা ইচ্ছে করলে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে নানান ধরনের প্রশ্ন করতে পারেন। যেই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে সেই প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দেব। বিডি এবং একটা ছোট্ট ব্রেকে যাব আমরা। হোয়াট ইভেন হন্টেড মাই এয়ারটেল শুনছেন সবসময় বিডি ফুর্তির সাথে আছি আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছেন মাসুম, আমাদের আজকের গেস্ট রয়েছেন, এবং সিলেটে রয়েছেন এয়ারটেল উইনাররা। তারা সেখানে দেখছেন যে সেই হন্টেড প্লেসে নতুন কিছু পাওয়া যায় কিনা। আর আপনি যদি আজকের শোটা মিস করে ফেলেন, যদি আপনার এক্সাম থাকে বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনি কিন্তু আবারও এই শোটা এয়ারটেল এম রেডিওর মাধ্যমে শুনতে পারেন। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, এবং আপনি দেখবেন যে এপিসোডগুলো একে একে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট ভূত এফএম টিউন অ্যাজ টিউনস মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125, 92125, এটা হচ্ছে কোড নাম্বার, এবং যেই টিউনটা আপনি এখন শুনতে পাচ্ছেন সেইটাই। অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস, এবং আপনাকে যেটা করতে হবে, টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে সেই কোড নাম্বারটি 92125, এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার এই টিউনটা সেট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তামান্না আমাকে এসএমএস করেছেন। গালাগালি দেননি, এটাই অনেক বড় কথা, কারণ তিনি 1 বছরে 1000-এর বেশি এসএমএস পাঠিয়েছেন, আমি নাকি একটা এসএমএসও করিনি। আই এম রিয়েলি সরি। অ্যান্ড তারপরে তিনি লিখেছেন যে আই লাভ ভূত এফএম মাসুম ভাইয়া, প্লিজ। ওকে, সো আমরা ট্রাই করব এরপর থেকে আমাদের এসএমএস পড়ে ফেলার জন্য। রোকন আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন ফেক ভূত, এসএমএস করেছেন জিতুস সহ আরও অনেকে। আমরা আবারও একটা ঘটনায় চলে যাব এবং তারপর আবারও ফিরে আসব। আমাদের সঙ্গে আরও একজন লিসনার রয়েছেন এবং আজকে তিনি আমাদের গেস্ট হয়ে এসেছেন। আমরা তার কাছে একটা ঘটনা শুনব, প্লিজ। Hello listeners, this is Orkol studying LLB from University of London. আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি একটা সিরিজ অফ ইভেন্টস যেটা বিগত 4 বছর ধরে আমার সাথে ঘটছে, এবং এই ইনসিডেন্টগুলির বেসলাইন একটাই, আই সি ডেড পিপল। ডেড পিপল বললে ভুল হবে, শুধুমাত্র একজন মানুষকে দেখছি যে কিনা আজকে এই মুহূর্তে আমার জীবনে আর নেই। এই মানুষটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন অংশ হিসেবে ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল সে। চলে যাওয়ার পর থেকেই আমার জীবনে এই ইনসিডেন্টগুলি ঘটা শুরু করেছে এবং টিল নাও ঘটছে। আগেই বলি একটু তার ব্যাপারে। সে যেদিন মারা যায় সেদিন আমি তার সামনে পড়ে গিয়েছিলাম বলতে, সে যখন সুইসাইড করে, বিল্ডিং থেকে যখন লাফ দেয়, তখন আমি ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই মিলে তাকে যখন ডিএমসিএচে নিয়ে যাই, ইট ওয়াজ টু লেট। সে ফর সেভারাল পার্সোনাল রিজনসের কারণেই তার নামটা বলছি না। আমার ফার্স্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা এয়ারপোর্ট রোডে আমি আর আমার ফ্রেন্ড ড্রাইভ করে যাচ্ছি। আচ্ছা, আপনি ওইখানে ঢাকা মেডিকেলেও বেশ কিছু ঘটনা ঘটে যে আপনি পড়ে গিয়েছিল, বাট সুইসাইড যে করেছিল সেটা ঠিক লাফ দিয়ে না, তার আগে ঘটনাটা ঘটেছিল। সেটা একটু বলবেন যে আসলে মানে পয়জন টাইপের কিছু একটা, ওইটা একটু বলবেন যে ওইটুকু যেটা ঘটেছিল। আমরা তাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাথে সাথে যেটা বলল যে ওনার স্টমাক ওয়াশ করতে হবে। আমরা সবাই বললাম ছাদ থেকে লাফ দিছে, স্টমাক ওয়াশ কেন করতে হবে? তখন ডাক্তার সাথে সাথে বলল যে আপনারা লিপসগুলি দেখেন, আই এম শিওর যে ও পয়জন ইনটেক হয়েছে।
আমরা আসলে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, লিপসগুলি একদম ভায়োলেট কালার হয়ে গিয়েছে। দিস ওয়াজ দ্য সিম্পটম দ্যাট শি হ্যাড টেকেন পয়জন। ওকে, আর এইখানে আরেকটা জিনিস বলতে হবে যে যখন আমরা বুঝতে পেরেছি যে না, তাকে আর হয়তো আর বাঁচানো সম্ভব না, ঠিক ওই সময় সে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। হাতটা ধরে বলল, ইউ কেম বাট ইউ আর জাস্ট টু লেট। তখন আমার মনে পড়ল যে আমি ঠিক 2 বছর আগে তাকে একটা প্রমিস করেছিলাম যে যখন তোকে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমি ঠিক সেই মুহূর্তেই তোর সামনে আসব। এবং সত্যি সত্যি তাই হয়েছিল। কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। এবং তারপর থেকে আপনি ওই ফিগারটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পান, রাইট? জি। আচ্ছা, তো প্রথম কোথায় দেখতে পেলেন আপনি? প্রথম এয়ারপোর্ট রোডে। আচ্ছা, আমি এবং আমার বন্ধু যখন ড্রাইভ করে এয়ারপোর্ট রোড থেকে আমার বাসার দিকে যাচ্ছিলাম, স্পিড ওয়াজ সামথিং লাইক 125 দ্যাট টাইম। আমরা দুজনেই ঠিক সেই সময় দেখলাম যে সাদা কাফনের কাপড় পরা, ওই অবস্থায় চেহারাটা তার। আমি সাথে সাথে ব্রেক করে গাড়িটা সাইড করলাম। আমি আমার বন্ধু সামিরকে তখন জিজ্ঞেস করলাম যে তুই কি কিছু দেখতে পেয়েছিস? তখন বলল যে যেটা দেখছি সেটা বলতে চাচ্ছি না, আর তুই যেটা বলতে চাইতেছ সেটা শুনতে চাইতেছি না। তখন আমরা বোথ ফিগার্ড আউট দ্যাট সেম থিং। এরপর বলল যে ঠিক আছে, তুই পাশে এসে বস, আমি ড্রাইভ করি। বললাম আচ্ছা ঠিক আছে, তুই কর। ও গাড়ি স্টার্ট দেওয়ার প্রায় 30-40 সেকেন্ড পরেই ও আমাকে বলল যে দোস্ত গাড়ির ব্রেক ধরতেছে না। বললাম গাড়ির ব্রেক ধরতেছে না, তো সাথে সাথে বললাম যে গাড়িটাকে নিউট্রাল করে এক্সেলারেটর ছিও যাইতে থাকুক, স্টার্টে যেহেতু আছে, যেই মোমেন্টামে আছে যাইতে থাকুক। আমরা ঠিক তার কিছু দূর আগানোর পরে দেখলাম যে দুটি ট্রাক ওই সময় মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার সাইডে। তো আমরা কোনো মতে জাস্ট ওই জায়গাটুকু পার করার পরেই সামির বলল যে দোস্ত গাড়ির ব্রেক ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটাকে তখনও এতটা গুরুত্ব দেইনি, ভাবছি যে চোখের হতে দৃষ্টি। কিন্তু তারপর এমন একটা ইনসিডেন্ট ঘটছে যেটাকে আমি বলবো যে হ্যাঁ, এটা আসলে আমার লাইফ সেভার একরকম। আমি ওই সময় সিলেটে গেছিলাম, এখন থেকে প্রায় 3 বছর আগের ঘটনা এটা। সিলেটে যাওয়ার ওখানে ওর্স অ্যাটেন্ড করতে গেছিলাম। তো ওর্সের মাঝখানে আমার সিগারেট খাওয়ার খুব ইচ্ছা জাগলো। আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে বললাম ঠিক আছে চল সিগারেট খেয়ে আসি। তো আমরা ওইখানে ওর্স থেকে কিছু দূরে মিঠো পথের রাস্তা ধরে আগাচ্ছিলাম। আমরা যখন মিঠো পথের রাস্তায় দাঁড়িয়ে যখন সিগারেট আনছি তখন আমাদের কানে ওর্সের মাইকের আওয়াজ কানে ভাসছে। সিগারেট টানা শেষ, আমরা ভাবলাম যে ঠিক আছে এবার রিটার্ন করি। তখন দেখলাম যে ওর্সের আওয়াজটা মাইকের আওয়াজটা ছাড়া আমাদের কানে আসছে না। আমি বললাম ঠিক আছে চল, আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে হেঁটে ফেরত যাই। আমরা কিছু দূর হাঁটার পরে দুজনের কাছে মনে হলো যে দিস ওয়াজ নট দ্য রুট, আমরা এই রাস্তা দিয়ে আসিনি। ওকে, আমরা বললাম ঠিক আছে, যেখানে মানুষ দেখা যায় বা আলো আছে এরকম দিকে আমরা হাঁটা দিই তাহলে, যেহেতু রাস্তাটা চিনতেছি না এই মুহূর্তে। কিছু দূর আগানোর পরেই দেখতে পেলাম যে বিশাল বাঁশঝাড়, কিন্তু বাঁশ ব্যাপারে যেটা অস্বাভাবিক ছিল যে বাঁশঝাড়টা দেখতে এমনভাবে মনে হচ্ছিল যে কেউ বাঁশঝাড়টাতে টেনে নিচে নামিয়ে রেখেছে। আচ্ছা, এটা আমাদের স্ট্রেঞ্জ মনে হলো যে বাঁশঝাড়টা সাধারণত হেলে থাকে বা উপরে খাড়া হয়ে থাকে, এটা নিচে এভাবে এরকম পজিশনে থাকবে কেন? বললাম তারপর ঠিক আছে, আমরা এটাকে পাশ কাটে বা দাব দিয়ে কেটে চলে যাই। ঠিক সেই সময় আমাদের দুজনেরই মনে হলো যে কেউ একরকম চিৎকার করে বলছে যে খবরদার বাসটা ক্রস করো না, যাই করো বাসটা ক্রস করো না। আমাদের ঠিক সাথে সাথে মনে হলো যে সেম ভয়েস, দ্যাট ওয়াজ দ্য সেম ভয়েস দ্যাট আই হ্যাড এনকাউন্টার্ড। আমি যে মানুষটার কথা বলছি ঠিক সেম ভয়েসটাই ছিল। পরে আমার ব্রেনে ক্যাচ করলো যে, কারণ তাৎক্ষণিকভাবে আমরা এত বেশি শক্ত এবং ভয় পেয়েছিলাম যে মাথায় তখন ক্যাচ করেনি যে ভয়েসটা কার। পরে আমরা কনফার্ম ব্রেন যখন ঠান্ডা হয়েছে তখন বুঝতে পারছি আরো পরের ঘটনা অবশ্য। তো আমরা সাথে সাথে এই আওয়াজটা শোনার সাথে সাথে বললাম যে উল্টা পথে দৌড় দেই। আমরা সাথে সাথে যখন উল্টা পথে দৌড় দেওয়া শুরু করেছি তখন আমরা পিছন থেকে আওয়াজ পাইতেছি যে কিছু একটা বা কেউ একটা আমাদের পিছে পিছে একদম দৌড়াইতেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম আই স হিম কমপ্লিটলি। আমি দেখলাম যে তার ইনস্ট্যান্ট যে আমি তাকে সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পাইছি টিল নাও, সাদা কাফনের কাপড় পরার মতো, সাদা কাপড়ের মতো একইভাবে প্রতিভাসে একইভাবে আসে, একইভাবে আমাদের দিকে উল্টো দিক থেকে দৌড়ায় এসে বলছে তোমরা দৌড়াতে থাকো, থামো না, বলে আমাদেরকে পাশ কাটায় আমাদের পিছে চলে গেল। এবং আমরা তখনও দৌড়ানো থামাইনি, আমরা প্রাণপণে দৌড়াচ্ছি এবং শুনতে পাইতেছি বিভৎস বিকট চিৎকারের আওয়াজ এবং অমানসিক চিৎকার। এগুলি মানবিকভাবে কোনো মানুষের পক্ষে এরকম চিৎকার দেওয়া সম্ভব না, আমাদের যেটা মনে হয়েছে। ওকে, সো এই ছিল ঘটনা। অ্যান্ড আমরা একটা ফোন কলে যাবো, রাইট? একটা ফোন কলে যাবো এবং তারপরে আবার আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে আসবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে ওয়েট করছেন হ্যালো 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 আপনার বাসায় আজকে ঘটছে, রাইট? আপনি একটু যে জায়গায় নয়েজ নাই এরকম একটা জায়গায় আসবেন একটু প্লিজ। শোনা যাচ্ছে না ঠিক মতো, যে জায়গায় নয়েজ নাই আপনি সেরকম জায়গায় আসবেন। হ্যালো হ্যালো হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, আপনার বাসায় আজকে কোনো একটা ঘটনা ঘটছে এবং আপনি সেই ঘটনাটা শেয়ার করতে চান, আমরা শুনে ফেলি। হ্যাঁ, জি আমি স্টার্ট করব? জি আপনি স্টার্ট করেন। আমার একটা মামা আছেন, জি তো সে প্রতি বছর 4 মান্থস পরে সে মিসিং বাসা থেকে। আচ্ছা সো
সো সেটার জন্য অনেক খোঁজাখুঁজি হয়েছে, তারপরে খুঁজে পাওয়া যায়নি। বাট লাস্ট লাইক মানে জিন টাকার করেছে আমার ফ্যামিলি থেকে। দেন আমার ছিল নানু বসে, তো কয়েকজন আসছেন জিনের জন্য। দেন অনেক গান হচ্ছিল লাইক বোরকা টাইপের। এন্ড তো অনেকে, তো সে একটা মহিলা ছিলেন, তো সে হঠাৎ করে লাইক হেড ব্যাং করা স্টার্ট করলেন। দেন হঠাৎ করে তার ভয়েস চেঞ্জ হয়ে গেল, সে কথা বলতে স্টার্ট করলেন। আমার খালা তার সাথে কথা বলছিল, সেকে সালাম দিয়ে দেন কথা বলা স্টার্ট করলো। দেন বলছিল যে হ্যাঁ, আমার খালারা কোয়েশ্চেন আসছিল আর সে রিপ্লাই দিচ্ছিল আমার ব্যাপারে যে কোথায় আছে। এন্ড আমার নানা পিঠে ছিলেন, এন্ড তাকে লাইক খবর দেওয়া হয়েছিল বাসা থেকে বাইরে। আচ্ছা। সো লাইক এটা হচ্ছে গিয়ে তারা চেয়েছিল যে বাড়ির মধ্যে যেন মাজার করে দেওয়া হয়। তো সেইটার ভুলের জন্য নাকি মামাকে নিয়ে গিয়েছিল নানার কাছে, এরকম কিছু বলছিল। আচ্ছা, তারপরে? তারপরে আমার শালারা জিজ্ঞেস করে হলো যে কি হলে মামা ফেরত আসবে। বললো যে কান্নাকাটি করতে হবে, অনেক প্রে করতে হবে, তাহলে ঠিক হবে। দেন 1 মান্থ টাইম দিয়েছে, 1 মান্থের মধ্যে মেবি ফেরত আসবে। এন্ড সে অনেক কিছু বলছিল আমাদের ব্যাপারে, যা তার জানার কথা না, যে আমরা ফার্স্ট দেখছি। আমাদের এখনো কি সেটা চলছে? হ্যাঁ, আমাদের মানে দিনে ওইটা শেষ, কিন্তু এখন ওই যে গানটা দরকার। আচ্ছা, এই যে আমরা পেছনে গান শুনতে পাচ্ছি, এই গানটা কিসের? হ্যাঁ, ওই তাদের ওইখান থেকেই হচ্ছে। তাদের ওখান থেকে হচ্ছে, মানে এটাও কি সেইটাই পার্ট, জিন নামানোর পার্ট? জি। এটা কি জিন নামানোর পার্ট বা এরকম কোনো কিছু? হ্যাঁ, জিন নামানোর মানে আগে এসব হয়েছিল, এখন এমনি নর্মালি গান টান হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম মায়েশার সাথে, এবং তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে ঠিক এরকম একটা ইনসিডেন্ট তাদের বাসায় ঘটছে, যে সেখানে জিন নামিয়ে সেই যে মানুষটি হারিয়ে গেছেন তাকে খোঁজাখুঁজির ব্যাপারটা চলছিল। তো আপনারা যারা SMS করতে চান তারা আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি কিছু SMS পড়বো এবং এরপরে আবারও আমরা সিলেট থেকে ঘুরে আসবো। সো আমাদেরকে মনির MC কলেজ থেকে লিখেছেন যে ভাইয়া, ভূত FM শুনছি 4 বন্ধু এবং ডিজে ভূত কামাল আমাকে বরিশাল থেকে, বরিশাল নিউ হোস্টেল থেকে, এছাড়াও আমাদেরকে রাত্রি বাগেরহাট থেকে SMS করেছেন। তাহলে তিনি একা লাইট অফ করে ঘরের মধ্যে শুনছেন আমাকে। ইকরা SMS করেছেন এবং তিনি বলেছেন যে এবছরে SMS পড়া হয়নি, 2012তে যেন পড়া হয়, আমি এই বছরই পড়ে ফেলেছি। এছাড়াও আমাকে SMS করেছেন আবির। এছাড়াও আমাদেরকে SMS করেছেন ইরানি নোয়াপাড়া থেকে, নোয়াপাড়া যশোর থেকে। নীল আকাশের চাঁদনি আমাদের SMS করেছেন আমি আমার ফ্রেন্ড ইভা এবং লুহির সঙ্গে ভূত FM শুনছি। সুমন খুলনা থেকে SMS করেছেন আমিও আপা ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসবো, তারপর আপনাদেরকে সিলেট নিয়ে যাব এবং তারপরে আমরা আরও নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকে আমাদের গেস্টরা। আর এখন সরাসরি আমরা সিলেটে যাব, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলি। আমাকে মুসা চৌধুরী SMS করেছেন স্যার ইন্টারন্যাশনাল কলেজ সিলেট থেকে, যে আমারও ঘটনা আছে। আপনি আমাদের ইমেল করে পাঠাতে পারেন, আপনার ঘটনা লিখে ফেলুন আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিন bhootfm@radiofm.fm এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাকে মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদীর দাসপাড়া থেকে, যে আজকে তার অনেক ভয় লাগছে। নিউ ইয়ার ভূত আমাদের SMS করেছেন যে কত SMS পাঠালাম, কোনো উত্তর পাই না, এই যে উত্তর পেয়ে গেছেন। কিন্তু মিরাজ আমাদের SMS করেছেন কুমিল্লা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন জুহি, দীপ্তি আমাদের SMS করেছেন, রাকিব সরকার আমাদের SMS করেছেন আমাদেরকে বেনটেন। এছাড়াও আমাদের SMS করেছেন ভূতের দাদা, SMS করেছেন আমাদেরকে সাগর। এছাড়াও আমাদের SMS করেছেন কাউসার প্রান্ত আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে। এছাড়াও আমাদেরকে যমজ ভূত SMS করেছেন মিল্টন, আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। আমাদেরকে SMS করেছেন রবি, জেরিন, টুম্পা, কণা, নূর কাজীপুর থেকে, এবং তারা লিখেছেন ভাই আমরা সবাই ভূত FM শুনছি, থ্যাংক ইউ। তানভীর আশিক নেভি কলেজ খুলনা থেকে লিখেছেন, তারাও ভূত FM শুনছেন। সুমন টঙ্গী থেকে লিখেছেন অপমানিত ভূত। ওকে, সো আমরা এরপর সরাসরি সিলেটে চলে যাব এবং সিলেটে আমাদের এয়ারটেল উইনাররা রয়েছেন আজকে, যারা ভূত FM এর মাধ্যমে এবং এয়ারটেল বাজ থেকে যারা আজকে সিলেক্টেড হয়েছেন, যারা উইন করেছেন, এবং যারা তাদের সাথে আমি এখন কথা বলবো। তারা এখন রয়েছেন সিলেটের একটা হন্টেড টি গার্ডেনে এবং সেখান থেকে জানিয়ে দিবেন এই মুহূর্তে তারা কি দেখছেন। হ্যালো হ্যালো রাসেল ভাইয়া, ফুয়াদ বলছি।
জি, কি অবস্থা আপনাদের? জি ভাইয়া, আমাদের ওই দেবাশিসের ঘটনার পরে মানে আমরা সবাই আবারও ভাবে মানে চলে যাই। তো আমার সাথে ছিল সিলেটের মানে শহীদুল ভাই, যে সিলেটের উইনার। তো আমরা এক পর্যায়ে মানে টি স্টেটের আস্তে, আস্তে ভিতরে গভীরে চলে যাই। তো এক পর্যায়ে আমরা মানে কিছু শব্দ শুনতে পাই। সেটা কিসের শব্দ আমরা বুঝি না। পরে দেখি যে মানে শিয়ালের বিকট ডাক। মানে এইরকম মানে শিয়ালের ডাক মানে দলবদ্ধভাবে যে আমরা কখনো মানে আমি শুনি নাই। তো এক পর্যায়ে মানে শহীদুল ভাই বলে যে এখান থেকে প্রস্থান করা আমাদের উচিত। তো আমরা ওইখান থেকে দ্রুত গতিতে মানে এই আপনার একটা পরিত্যক্ত কটেজ আছে ওইটার সামনে আসি এবং মানে সবার সাথে এটা শেয়ার করি এবং মানে উনি বলে যে মানে এটা খুবই মানে ভয়ানক একটা ব্যাপার। আর আমাদের সাথে যিনি আছেন বরাত ভাই, তো উনি বলেন যে এটা খুবই কি জায়গা এবং আমাদের সবার মানে একত্রে থাকতে হবে এখন। আচ্ছা, আমি অন্য কারোর সাথে কথা আমাদের সাথে যে শহীদুল ভাই আছে ওনার সাথে কথা বলি। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ শহীদুল। হ্যাঁ, শহীদুল বলতেছিলে সিলেট থেকে। বলছেন কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? আরে ভাইয়া, আমার সাথে যিনি ছিলেন, তো আমরা একসাথেই যাচ্ছিলাম, তো সরু রাস্তা দিয়ে, ঠিক আছে? তো আমরা যখন শিয়ালের ডাকগুলো শুনলাম, তখন আমরা চলে আসি, ঠিক আছে? ভয়ে ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে আসি, ঠিক আছে? তখন আমরা মনে করলাম যে আমরা ফিল করি যে আমাদের একটি সেফটি প্লেস দরকার। তখন আমরা এই কটেজে প্রযুক্ত করে আচ্ছা, এখানকার এই টি গার্ডেন নিয়ে লোকজন কি বলে? আসলে কোনো ঘটনা আছে এই টি গার্ডেনের? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওইখানে ওই যে জজকে নিয়ে যে কাহিনী, সেখানে ওই টি স্টেটে কোনো একটা জায়গায় হইছে, ঠিক আছে? আচ্ছা, আমরা ওই টি স্টেটে কোনো একটা জায়গায় আছি, ঠিক আছে? আমরা অবস্থান করতেছি। আচ্ছা। ওকে, এরপরে এয়ারটেল থেকে যারা সিলেক্টেড হয়েছেন বা যারা উইন করছেন তাদের মধ্যে কারোর সাথে আমি একটু কথা বলি, হ্যাঁ? ঠিক আছে। হ্যালো রাসেল ভাইয়া, আমি অন্তু বলছি। অন্তু কেমন আছে? কেমন লাগছে আজকে অবস্থা? প্রথম খুব ভালো লাগতেছিল, কিন্তু যখন আমরা আলাদা আলাদা হয়ে গেছি, দুজন করে 4টা টিম করেছে 8 জনের, তখন আসলে আমরা এক্সপেরিয়েন্স করেছি। শুরু করি, আমি আর ফারহান ভাইয়া গিয়েছিলাম। তো আমি নিজে একটা জিনিস ফিল করি যে আমি হাঁটতেছি, আমার কাছে খুব ভয় লাগতেছিল এবং আমি খুব আনইজি ফিল করতেছিলাম। বাট ফারহান ভাইকে বলতেছিলাম না যে উনি কিছু বলেন নাকি। কিন্তু দেখা গেল যে একসময় যে আমি মনে করতেছি যে আমার পিছনে কেউ আসছে। তো যখন আমি টার্ন করে দেখি যে কিছুই নাই, কিন্তু একটু দূরে দেখি যে কুয়াশার ভিতর দিয়ে একটা মানুষ হেঁটে গেলে যেরকম একটা ফাঁকা হয়ে যায়, সেরকম ফাঁকাটা হইছে। তখন আমি এটা ফারহান ভাইকে জানাই। ফারহান ভাইকে বলে যে চলো তাহলে আমরা সবার সাথে যাই। তো এখানে আমরা যখন দুজন আছি, দুজন থাকা উচিত হবে না, তখন আমরা গেট টুগেদার করি। আচ্ছা, এই এলাকায় এসে আপনারা বেসিক্যালি কি মানে কি আপনারা কি এখানকার স্থানীয় লোকজনদের কাছে কোনো এই চা বাগান সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? স্থানীয় লোকদের সাথে আমরা আসার পর যে স্থানীয় লোকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এটা আসলে একটা ভৌতিক বেষ্টন। আপনারা বেশি ভিতরে যায়েন না, কারণ এটা অনেক বড় এরিয়া। আর এখানে কোনো লোকাল নাই, আছে স্টেটের শেষের দিকে। তো আপনারা মিডিলের দিকে যায়েন না। আর বলছে যে এখানে যে একটা গ্রেভইয়ার্ড আছে, তো এখানে অনেক কিছু হইছে, এখানে কবর-টবর আছে। তো আপনারা প্লিজ সেফ থাকেন। কারণ আপনার যদি কিছু হয়, আমাদের সিলেটবাসীর একটা দুর্নাম হবে। তো আমরা সেভাবেই আছিলাম। আচ্ছা, সো আমরা যেটা চাইবো যে আপনারা প্রচুর ছবি তোলেন ওখানে, এবং ছবিগুলো আমাদের যে আমরা ছবি তুলেছি আর অবশ্য আরও ছবি তুলব। তো আমাদের বরান্ত ভাই আছে যিনি রেডিও ফুর্তি থেকে এসেছেন, উনার কাছে হ্যান্ড ওভার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবারও আমরা আপনাদের কাছে ফিরে আসবো। সো আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে জানাতে থাকুন যে কী অবস্থা সেখানে। ওকে, আমরা আবারও ফিরে আসছি স্টুডিওতে। কথা বলছিলাম এখন সরাসরি সিলেটে, যেখানে একটা হন্টেড টি গার্ডেনে রয়েছেন এয়ারটেল বাজ থেকে এবং রেডিও ফুর্তির মাধ্যমে যারা হচ্ছে নির্বাচিত হয়েছেন এবং যারা আজকে সিলেটে একটা হন্টেড টি গার্ডেনে অবস্থান করছেন এবং সেখান থেকে জানিয়ে দিচ্ছেন আপনাদেরকে বিভিন্ন আপডেট। আমরা চলে যাব আবারও ঘটনায় এবং আমরা আবারও সুমন ভাইয়ের কাছে একটু যাই এবং সুমন ভাইয়ের ঘটনা আছে একটা নিশ্চয়ই। হ্যালো, আমি সুমন। তো এখন যে ঘটনা বলবো এটা বেসিক্যালি আমার না, আমাদের অফিসের এক ড্রাইভারের। তো ওর কাছ থেকে আমি ৫-৬ মাস আগে শুনেছিলাম। তো ঘটনাটা হচ্ছে ৭ থেকে ৮ বছর আগের কথা। ও তখন আঞ্জুমানে মফিদুল ইসলামে চাকরি করত ড্রাইভার হিসাবে। তো একদিন লাশ নিয়ে যাচ্ছে আর কি ও গাড়িতে ময়মনসিংহের দিকে। তো রাত মানে মনে শেষ রাতের দিকে হবে আর কি। তো যাওয়ার পথে হঠাৎ করে ওর মনে হইতেছে যে ওর যেই মাইক্রোবাসটা নিয়ে যাচ্ছে চালিয়ে, তো মনে হইতেছে যে মানে ছাদের উপরে মানে একটু ভারী ভারী লাগতেছিল আর কি প্রাথমিক পর্যায়ে, এবং যে স্পিডে গাড়িটা চলার কথা ছিল ওর কাছে মনে হইতেছে আসলে সেই স্পিডে গাড়িটা চলতেছে না। আচ্ছা। তো একটা পর্যায়ে যে লাশের যে গাড়িগুলো থাকে পিছনের ঝাপটা আর কি তোলা যায় আর কি। তো ওইখানে একটা মানে পিছন থেকে যে একটা সাউন্ড আসতেছিল, যে তো পিছনে তাকানোর পর দেখতেছে যে না সব কিছু ওকে আছে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আর কি আবার একটা ঝাঁকি আসে আর কি পিছন থেকে। তো পিছন দিক থেকে ঝাঁকি আসার পরে ওরা পিছনে তাকায় দেখে যে লাশটা যে কফিনের ভিতর ছিল সেই কফিনটা আর কি গাড়ির ভিতর নেই আর কি। আচ্ছা। তো ওরা সাথে সাথে গাড়ি ব্রেক করে নামলো, নেমে দেখে যে কফিনটা বাইরে পড়ে আছে আর কি। তো ওরা কফিনের কাছে যাওয়ার পরে আর কি দুজনে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো ওদেরকে সকালবেলা স্থানীয় লোকজনের এসে উদ্ধার করার পরে ওরা যেটা দেখলো যে লাশের কফিন গাড়ির ভিতরে আছে, যেভাবে ঢাকা থেকে নিয়ে যাচ্ছিল, এবং সব কিছু কফিন আটকানো হয়েছিল আর কি। তো ওরা যেটা বলল যে রাত্রে যখন ওরা ওই দেখছে যে কফিনটা পড়ে গেছে গাড়ি থেকে,
তো ওরা কফিনের কাছে গিয়ে দেখছে যে কফিনের ঢাকনাটা উঠানো এবং লাশটা খুব বিকৃত অবস্থায় ছিল আর কি, খুবই বিকৃত অবস্থায় ছিল, এবং ওরা দুজনেই ওটা দেখছে, দেখার পর দুজনেই সেন্সলেস হয়ে যায়। তো এই ছিল ঘটনা, এবং পরের দিন ও এসে আর কি চাকরি ছেড়ে দিছে আর কি। আচ্ছা, চাকরি ছেড়ে দিয়েছে আর কি। সো আমরা আবারও আপুর কাছে ফিরে যাই। আপু, আপনার কি আর কোনো ঘটনা বা কিছু বলার আছে? আপনি যে বলছিলেন যে এমনিতে এই সমস্ত প্যারানর্মাল যে সমস্ত ব্যাপার-স্যাপার আছে, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনার এমনি পার্সোনাল আপনি নিজে বলছিলেন যে আপনি অনেক কিছু ফিল করেন। বাট এমনি প্যারানর্মাল যে সমস্ত ঘটনা ব্যাপার-স্যাপার ঘটে চারপাশে শুনেন আপনি বিভিন্ন মানুষের কাছে, সেগুলো নিয়ে আপনার বক্তব্য কি আসলে? আসলে দেখুন, আপনাদের রেডিও ফুর্তির মাধ্যমে বেশিরভাগ মানুষ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করেছেন। সুতরাং এই বিষয়গুলো নেই সেটা বলা যাচ্ছে না। কিন্তু আমার যেটা হয়েছে, আমার বাবা অত্যন্ত দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিল। আমরা যাতে কখনো ভূতের ভয় না পাই, আমরা যখন খুব ছোট তখন থেকে উনি আমাদেরকে ভূতের ছবি বসিয়ে দেখাতেন। এবং ইন এসেন্স আই গ্রু আপ ওয়াচিং হিজ কক্স মুভিজ। সো যেটা হয়েছে যে ভূত ব্যাপারটা নিয়ে খুব ওই ধরনের ভয়ভীতি আমাদের ভাই বোন দুজনের কারোর মধ্যে নেই। আমরা যদি রাতের অন্ধকারে একটা আওয়াজ শুনি, আমাদের মাথায় প্রথমেই চোর ডাকাতের কথাটাই আসে এবং আমরা লাইট জ্বালিয়ে ওটা দেখতে যাই। আচ্ছা, কিন্তু তাই বলে তারা নেই বা এক্সিস্ট করে না, বা মানুষ যারা এসব বলছেন হচ্ছে না তা নয়। কিন্তু আমার যেটা হয়েছে যে ফার্স্ট আই ট্রাই টু থিঙ্ক অফ ইট ইন আ লজিক্যাল ওয়ে। ওকে। ঠিক আছে? সো এটা যারা প্রচণ্ড ভয় পায় তাদের কি কোনো টিপস দিতে পারেন আপনি? যারা অনেকে থাকে যে একা একা এক ঘর থেকে আরেক ঘরে যেতেও ভয় পায়। আমার মতে হচ্ছে গিয়ে আমাদের ভয় লাগার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে আমরা মানুষরা যখন আলো থাকে না তখন আমরা ভীষণ অসহায় থাকি। আচ্ছা, এবং আমরা তখন ভাবি যে আমি দেখছি না, কিন্তু অন্যরা তো আমাকে দেখছে। অটোম্যাটিকভাবে ভয়টা অনেক বেশি কাজ করে। তো সুতরাং যেটা হচ্ছে, কিন্তু শেষ কথা হচ্ছে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো ভয় যদি লাগে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ কিছু পড়ে লাইটটা জ্বালালে মনে হয় ভয়টা অনেক কমে যাবে। ভাই, আপনি কি ভয় পান নাকি? আপনি ভয় পান নাকি? আপনি ভয় পান না? এই সমস্ত যদি ব্যাপার-স্যাপার যেগুলো শুনেন, এগুলোর প্রতি কোনো বিশ্বাস বা অবিশ্বাস এরকম কিছু আছে আপনার? না, আমি আমার ওয়াইফের থেকে সম্পূর্ণ বিপরীত। আমি প্রচণ্ড ভয় পাই। আচ্ছা, এবং সেজন্যই মনে হয় রেডিও ফুর্তি মাঝে মাঝে আমি এপিসোডে স্কিপও করি। আচ্ছা, প্রচণ্ড ভীত আমি, এবং না দেখা জিনিসের প্রতি ভয়টা আমার বেশি। আচ্ছা। আমার প্রতি বিশ্বাস আছে সাংঘাতিকভাবে, এবং আমি মনে হয় আপনাদের আইডিয়াল লিসেনার, যে ভয় পায় তাও শোনে আবারও ভয় পায়। সো আই এম লাকি ইন আ সেন্স যে আমার ভাই প্রচণ্ড সাহসী। বাট যে সিনটা হয়তো উল্টা হওয়া স্বাভাবিক ছিল, আমার ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত। আর আরেকটা যেটা কারণ, যে আমার একটু ডার্ক ফোবিয়া আছে, এটা অনেকেরই থাকে। সুতরাং যেখানে অন্ধকার সেখানে আমি অটোমেটিক্যালি হাফ ডেড। সো আর ফুল ডেড করার জন্য হয়তো বা টুংটাং সাউন্ড যথেষ্ট। সরি, একটু ফান করে ফেলছি। না, আমি খুব ভয় পাই এবং প্রতি বিশ্বাস করি। আমি নিজে দেখি না, আলহামদুলিল্লাহ, দেখতেও চাই না। ওটা থাকো মতো, আমি আমার মতো। কি দরকার ভাই ইন্টারাকশন করার? বাট আমি অত্যন্ত ভয় পাই। ওকে, সো সুমন ভাই, আপনার আরেকটা যদি ঘটনা থাকে তাহলে আমরা আরেকটা ঘটনা শুনি। আমি সুমন। আমার আরেকটা ঘটনা আছে যেটা অনেক আগের কথা। তখন ক্লাস 3-তে পড়ি। তো আমি স্কুল ছুটি হওয়ার পরে, ছুটির পরে আমরা নানা বাড়িতে যাই বেড়াতে। তারপরে সন্ধ্যার পরে তো গ্রামে মূলত দেখা যায় যে লোডশেডিং হয় আর কি। তো কারেন্ট চলে গেছে, তো হেরিকেনের আলোয় যেটা বলে গ্রামে আর কি। তো ওইটা থেকে গল্পের বই পড়তেছিলাম। তো হঠাৎ করে দেখতেছি যে একটা শ্যাডোর মতো ভাসমান অবস্থা আর কি। তো অনেকক্ষণ দেখতেছিলাম আর কি। তো আমি ওইটার দিকে অনেকক্ষণ যাবত তাকায় ছিলাম যে আসলে ব্যাপারটা কি ঘটতেছে। কতটুকু ছিল সেটা, শ্যাডোটা কতটুকু ছিল, শ্যাডোটা আসলে কোনো শেপ কোনো কিছু মনে আছে? শেপ, হ্যাঁ, শেপ মনে আছে। আসলে মানুষের মতো না, জাস্ট আসলে বোঝানো যাবে না আর কি ফিগারটা কীরকম আর কি। তো ওইটা দেখার পরে আমি আসলে ভয় পাইতেছিলাম, কিন্তু যখনই ফাইনালি আর কি ভয় পাবো জাস্ট মনে হয়েছে যে ও খুব দ্রুত বেগে আর কি ছুটে আসছে। তো আসার পরে মনে হয়েছে যে আমার শরীরের উপর থেকে চলে গেছে। আচ্ছা, তো ওই মুহূর্তে আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। তো সেন্স পরের দিন সকালে ফেরে। তো ফেরার পরে প্রাথমিক পর্যায়ে যে স্থানীয় হুজুর আনা হয়েছে, হুজুর আনার পরে পানি পড়া দেওয়া হইল। তো কিছুদিন পর যে সমস্যাটা হয়, যে আমি একটা প্রেজেন্স ফিল করতাম যে হয়তো একটা কিছু আছে। যেমন আমি প্রায় 3 বছর এটা নিয়ে সাফার করছি। 3 বছর আমি রাতে একা কখনো শুতে পারি নাই। এবং যেটা মনে হইতো যে একা থাকলেই মনে হয়তো যে পিছনে কেউ কাঁধে হাত দিচ্ছে অথবা নাম ধরে ডাকতো। তো প্রাথমিক পর্যায়ে যেটা হয়েছে যে নাম ধরে ডাকার ফলে, যেহেতু সুমন নামটা খুব কমন, তো সবাই বলতো যে না, অনেক সুমন নাম যেহেতু কমন, অনেকেই ডাকতে পারে, তো এটা কোনো সমস্যা না। তো একটা পর্যায়ে যখন খুবই আর কি খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা হয়, যে একা আমি কখনো থাকতে পারতাম না। তো পরে হুজুর দেখানো হয়েছে, হুজুর দেখানো হওয়ার পরে তাবিজ দেয়া হইল। তারপরে প্রায় 3 বছর পরে আর কি মোটামুটি রিকভার হয়েছে এটার।
ওকে, আমরা আবারও একটু কথা বলবো আরেকজন আমাদের যে এয়ারটেল উইনার রয়েছেন তার সাথে, এবং তারপরে আপনার কাছে ফিরে যাব, কারণ আপনার কাছে শুনবো। আমি আপনার বাম হাতে একটা তাবিজ দেখতে পাচ্ছি। এই তাবিজটা কিসের তাবিজ? হ্যালো স্যার, আমি তাইফুর জামান। এটা হচ্ছে আমি যে আপু যে বলল প্রেজেন্স, মানে বুঝতে পারা, গেস করা। আমি তো বলেছি আমি ভালো কোনো কিছু গেস করতে পারি না, বাট খারাপ কিছু হলে আমি একদম হার্ডলি আমি এটা বুঝে ফেলি যে কিছু একটা হতে যাচ্ছে। আচ্ছা তো তার মানে আমার ফ্যামিলি চিন্তা করছে যে এটা আসলে ছাড়ানো দরকার। আচ্ছা, দ্যাটস ওয়াই তারা এই ওয়েটা চুজ করেছেন। এই তাবিজটা কিসের জন্য দেখতে পাচ্ছি যেটা আমরা? আচ্ছা, তো আপনি মানে এরকম অনেক কিছুই আছে যে দুঃসংবাদ আপনি আগে থেকে বুঝতে পেরেছেন, টের পেয়েছেন। হ্যাঁ, 100% আমি বুঝে ফেলেছি। আচ্ছা, কি হতে যাচ্ছে এটা আপনি এমনিতে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনার কি ধারণা? ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এটা হ্যাঁ 100%, আচ্ছা, কারণ আমি নিজে দেখেছি তো, এটা 100%। তাহলে আমরা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সুমন ভাইয়ের কাছ থেকে শুনি, যে সুমন ভাই নিজে দেখেছিলেন, সেরকম একটা ঘটনা শুনবো আমরা। লিসনার, আমি সুমন। তো ব্ল্যাক ম্যাজিক যেটা আসলে এটা আমার ফ্যামিলির ঘটনা। তো আমি তখন অনার্সে পড়ি। তো আমাদের এখানে বলে রাখি যে আমাদের ফ্যামিলিতে আসলে অনেক মানে নিজেদের ভিতরে অনেক সমস্যা আছে, যেহেতু গ্রামে কিন্তু মানে জমাজমি নিয়ে আর কি কিছু ঝামেলা থাকে আর কি। তো একটা পর্যায়ে হলো কি, আমার ফ্যামিলির 4 জন মেম্বার, আমি, আমার গ্র্যান্ডফাদার আছে। তো আমি যেহেতু পড়াশোনা খাতিরে বাইরে থাকতাম, তো একটা সময় দেখা গেল যে মানে আমাদের ফ্যামিলিতে এই 3 জন ছোট ভাই, আমি, বাবা মা 4 জনের ভিতরে দেখা যায় যে মানে কারো ভিতরে কারো মানে সম্পর্কটা ভালো থাকতো না আর কি। এবং সবসময় একজন না একজন অসুখ বিসুখ লেগেই থাকতো। ছোট ভাই সুস্থ হলে আম্মু অসুস্থ হইতো, আম্মু অসুস্থ হলে আব্বু অসুস্থ। এবং মানে এই 3 জনের ভিতরে দেখা যেত একটা না একটা কিছু গ্যাঞ্জাম লাগতোই বাসায় থাকলেই, মানে কারো কথা কারো ভাল লাগতো না। এবং তো এই বিষয়টা আমার নানু আবার খুব ভালো বুঝতো আর কি, এবং তার এই বিষয়ে মানে খুবই ফেইথ যে না এই ধরনের কিছু একটা থাকে। তো একটা পর্যায়ে নানুর পিরাপিতে আর কি হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পর উনি বলছে যে হ্যাঁ, আপনাদের বাসার ভিতরে তাবিজ আছে। আচ্ছা, তো এটা আব্বু প্রথম বিশ্বাস করে না, এটা অসম্ভব হইতে পারে না। তো এইভাবে আমরা 3 জনের কাছে যাই, এবং 3 জনই সেম কথা বলছে যে আপনাদের ঘরের ভিতরে তাবিজ আছে, তাবিজটা আপনাদের উঠাইতে হবে, আর না হলে সমস্যা আছে। আচ্ছা, তো একটা পর্যায়ে আমরা ওই তাবিজ উঠানোর ব্যবস্থা করি। ওই যে গ্রামে আছে হুজুরের যে বাটি চালান দেয় আর কি, তুলা রাশি দিয়ে বাটি চালান দেয়। তো হুজুর ডাকা হয়েছে, হুজুর ডাকানো হওয়ার পরে উনি বাটি চালান দিল, এবং আমি যেটা নিজে দেখছি আর কি, ওই বাটিটা মানে কিছু সূরা কালাম পরে বাটিতে ফু দেওয়ার পরে মানে বাটিটা অটোমেটিকই আর কি, যে তুলা রাশি থাকে ওই বাটির উপর হাত থাকে, ওই বাটিটা অটোমেটিকই মানে যেখানে তাবিজ থাকে সেখানেই যাবে আর কি। এবং আমি মানে লিসেনাররা বিশ্বাস করুক না করুক, যেটা আমি নিজে দেখছি আর কি। তো ওই বাটি উনি দিচ্ছে, বাটি গিয়ে ঘরে একটা নির্দিষ্ট থামার পরে হুজুর রাউন্ড করলো, রাউন্ড করার পরে মাটি খোঁড়া হলো, খোঁড়ার পরে 3টা তাবিজ পাওয়া গেছে। আচ্ছা, তাবিজের মধ্যে কি ছিল? তাবিজের মধ্যে যে জিনিসটা ছিল, একটা তাবিজে আসলে আরবি ভাষা, হিব্রু ভাষা জানি না, অনেক কিছু লেখা ছিল, ওইটা আসলে বলতে পারি নাই, হুজুর বলে নাই, ব্যাখ্যা দেয় না। আর 2টো তাবিজের ভিতরে যেটা ছিল, তাবিজ ছিল আপনার যে শামুক আছে না, শামুকের যে ছোটটা একদম মানে ছোট যে শামুকটা থাকে, ওই শামুকের ভিতরে কাগজের টুকরায় আপনি একটা ছিল আপনার ঘরের ছবি আঁকা, এবং ঘরের ছবি আঁকার পরে আবার প্রথমে একটা ঘরের ছবি আঁকা, তারপরে 3-4টা পোর্শন আর কি, যেমন ঘরগুলো ভাঙার পরে যেভাবে হয় না, ওরকম একটা পোর্শন। আর আরেকটা তাবিজের ভিতরে ছিল যে একটা মানে পুরুষ মহিলা একটা বাচ্চা ছবি, এবং ওইটার ভিতরে ছিল একটা মানে তীর, একদম বুকের উপর থেকে তীর আঁকা, এবং তীরের মাথায় যে ফলাটা থাকে ওইখান থেকে যে রক্তের ফোঁটা 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 ওইরকম একটা ছবি ছিল। তো হুজুর যেটা ব্যাখ্যা করলো যে এই যেটা ঘরের যে ছবিটা, এটা হয়েছে যে আপনাদের মানে ঘরটা যাতে মানে ভেঙে যায় আর কি, মানে পারিবারিকভাবে যাতে আপনারা সব অসুখী হন বা কারো ভিতরে সম্পর্ক না থাকে, এটার জন্য এইটা ঘরের ছবিটা। আর যে 3টা ছবির যেটা, ওইটা হয়েছে যে এই 3 জন যেটা ওরা বলছে, ইন্ডিকেট করছে যে 3 জন হয়েছে আমার ছোট ভাই, আর যে মহিলা হয়েছে মা, আর যে পুরুষ হচ্ছে বাবা, যে বলছে যে এই 3 জনের আপনাদের যাতে অসুখ বিসুখ লেগেই থাকে, এবং অসুখেই যাতে আপনারা মানে একদিন নিঃশেষ হয়ে যান, এর জন্য এটা করছে, এই ব্যবস্থা। হ্যাঁ, এই ব্যবস্থা করছে। এবং উনি যেটা বললো যে এটা আপনাদের নিজস্ব লোক জানি করছে, এবং উনি যেভাবে বর্ণনা দিলে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারছি যে আসলে কি করছে। আচ্ছা, তার মানে ছবি টবি আঁকা অনেক কিছু প্রয়োজন পড়ে এটার জন্য, মানে আর্টিস্ট হতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা সিলেটে চলে যাব, এবং তারপরে আপনাদেরকে আবারও সিলেটে ফিরিয়ে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এর। আমার সঙ্গে মাসুম রয়েছেন, এবং আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সিলেটে। এবং সিলেটে আপনারা জানেন যে যারা আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এই শোতে পার্টিসিপেট করেছেন এর আগে, তাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে পাঠিয়েছি আজকে সিলেটের হন্টেড একা টি গার্ডেনে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের একজন। হ্যালো। হ্যাঁ রাসেল ভাই। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা বলেন? মশা কেমন? মশা তো নাই ভাই এখানে, মানে প্রচণ্ড শিয়ালের ভয় এবং প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমাদের, মানে যত রাত বাড়তেছে আমাদের ডিলেরগুলো ততই বাড়তেছে, এবং আমরা খুবই ভয় পাচ্ছি। ভয় পাচ্ছে, কিন্তু ইজ্জত থাকলেও শিয়ালের ভয়ে? না, যাই হোক, সেটা
মানে এখন মেইন যেটা ইনফরমেশন মানে আমাদের যে জোজো সম্পর্কে মোটামুটি কিছু একটা ইনফরমেশন মানে আমাদের যে এখানে যে একটা ছোট কটেজ আছে, এখানে যে নাইট গার্ড, ওনার কাছ থেকে জোজো সম্পর্কে মানে একটা ইনফরমেশন আমরা পাইছি শুধু। সেটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, সেটা অবশ্যই শেয়ার করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো উনি আমাদের যেটা বললেন যে মানে বেশ কিছু বছর আগে এখানে নাকি যারা এখানে টি স্টলে যারা কাজ করতো, মানে হয়তোবা ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কাজ করতো এবং তারা দেখতো যে তাদের বাচ্চাগুলো নিখোঁজ হয়ে যেত, যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের। তো তারা দেখতো যে তাদের বাচ্চা নিখোঁজ এবং কিছু কিছু লাশ পাওয়া যেত, সেগুলোর মানে মাথা থেকে দেহ বিচ্ছিন্ন ছিল, মানে দেহ শুধু পাওয়া যেত, মাথা পাওয়া যেত না, এরকম কিছু লাশ তারা পেত আর কি। এবং এগুলোর কোনো কারণই তারা খুঁজে পেত না যে এই লাশগুলো কোত্থেকে আসছে এবং এটা কাদের লাশ ছিল। মানে ম্যাক্সিমামই বাচ্চা, ছোট ছোট বাচ্চার লাশগুলা পাওয়া যেত আর কি, মানে মস্তক বিচ্ছিন্ন এরকম কিছু লাশ। আচ্ছা, কিন্তু এটা মানে কি ছিল সেটাই দেখতো না তারা, কখনো ডেফিনেশন বলতে পারতো না যে কে করছে এবং কখন করছে এটা। কিন্তু তারা মানে কিছু কিছু যারা এখানে মানে টি স্টলে কাজ করতো, তখন তারা নাকি সন্ধ্যার দিকে মানে একটা অদ্ভুত ধরনের মানে একটা কি বলে জন্তু বলা যায় না, শিয়ালও বলা যায় না, একটা অদ্ভুত ধরনের কিছু জিনিস তারা এখানে দেখতো, যেরকম লোমশ কিছু একটা মানে দৌড়ে চলে যাচ্ছে এরকম কিছু তারা দেখতো। কিন্তু এক্স্যাক্টলি এটা কি ছিল সেটা কেউই জানে না। এটা হয়তোবা জোজো হইতে পারে, যেটা আমরা এর আগেই মানে ভূতের প্রথম দিকেই শুনেছিলাম যেটা। আচ্ছা, সো আপনারা এই ঘটনাটা পেয়েছেন। এমনিতে এটা চারিদিকের পরিবেশ কীরকম, দেখে কি মনে হয়? চারিদিকের পরিবেশ হচ্ছে একদম ঠান্ডার ভিতর হঠাৎ করে আমাদের মানে একটা সময় মানে কুমোট একটা ভাব আমরা ফিল করি, যেটা মানে খুবই আমাদের কাছে অদ্ভুত লাগে। এবং সেটা আমরা যখন ইন্ডিভিজুয়ালি সবাই আলাদা ছিলাম তখন সবারই মানে আমরা যখন একসাথে হই সবাই বলে যে না, আমরা আসলে একটা কুমোট ভাব লাগে, মানে ঠান্ডার ভিতরে একটা গরম গরম একটা কুমোট ভাব লাগে। মানে এটার কারণ আসলে আমরা খুঁজে পাইনি যে আসলে কি হয়েছে। এবং আশেপাশে পরিবেশ মানে অন্ধকার, কালো কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। এবং এখানে যারা আছেন সবাই আমাদের বলতেছে যে আপনারা প্লিজ 7-এ থাকেন, কেননা এখানে মানে জায়গা খুবই খারাপ। এটা মানে যারা আছেন তারা বিশ্বাস করেন যে এখানে আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ, কেন ওই যে আচ্ছা, এটা সিলেট থেকে কত দূরে? এটা সিলেট থেকে কত দূরে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনারা যেখানে আছেন এটা সিলেট থেকে কত দূরে? এটা হচ্ছে সিলেট সদর থেকে প্রায় যদি আমরা সিএনজিতে বা রিক্সাতে যাই আধা ঘন্টা লাগে। জায়গাটার নাম কি? জায়গার মানে চা বাগানের নামটা। হ্যাঁ, মানে জায়গাটার নাম কি আর কি, মানে কিভাবে কেউ যদি দেখতে যেতে চায় তাহলে কিভাবে যাবে? চা বাগান। আচ্ছা, ওকে ফাইন। সো আপনারা এখানে আছেন, আপনারা প্রচুর ছবি তোলেন এবং আজকে রাতের বেলা যদি আরও কিছু ঘটনা ঘটে সেগুলো আমাদেরকে ইমেল করে জানান, কারণ আমাদের শো তো আমরা শেষ করে ফেলছি। সো অবশ্যই ভাইয়া, আমরা এখানে মানে অনেক ছবি তুলছি এবং আমরা ভূত এফএমের যে ফ্যান পেজ, তারপর ভূত এফএমের যে গ্রুপ, এগুলোতে মানে ফেসবুকে আমরা সব ছবি আপলোড করে দিব। সো আপনারা হ্যাপি তো সবাই? হ্যাপি এখন মানে হ্যাঁ ভাই হ্যাপি, কিন্তু খুবই মানে ভয় লাগতেছে এখন আসলে। ওকে ফাইন, তো ভয় তো লাগবেই। প্রথমে খুব এনজয় করছিলেন কিন্তু এখন খুবই ভয় লাগতেছে। আচ্ছা, এখন ধীরে ধীরে ভয়ের দিকেই যাচ্ছে জিনিসটা। ভয়ের দিকে মানে ব্যাপারটা মানে অন্যরকমই না, আসলেই বেশি ভয়ানক লাগতেছে। আচ্ছা, এর মধ্যে মানে কোনো অস্বস্তি ফিল করা বা কোনো গন্ধ টন্ধ এরকম কোনো কিছু কেউ পান নাই? না না, এরকম গন্ধ পাইনি, কিন্তু আমাদের মানে এখানে যেহেতু 15 থেকে 17 চলতেছে মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু হঠাৎ করে মাথায় আমাদের অনেক গরম লাগা শুরু করে, মানে গুমোট একটা ভাব। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে কেন ঘটছে এটা আমরা জানি না, কিন্তু এরকম একটা ফিল করি যেটা আমরা সবাই ফিল করি এবং আমাদের যে বরাত ভাই আছেন উনিও ফিল করছেন এই জিনিসটা। এটা গুমোট ভাব ছিল। ওকে, সো আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা প্রথমত আপনারা আমাদেরকে দারুণ সব ঘটনা জানিয়েছেন, সেই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে সিলেক্ট করেছি এবং নাও আপনারা সিলেটে এবং এত রাত পর্যন্ত একটা চা বাগানে যেটা হন্টেড, সেখানে আপনারা অনেক রিস্ক নিয়ে গেছেন এবং মানুষজন, আশেপাশের মানুষজন যারা সবাই আপনাদেরকে সবসময় বলছে যে আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, হ্যাঁ হ্যাঁ সতর্ক থাকতে বলছেন যে চলে যান এখান থেকে, তারপরেও আপনারা আছেন। থ্যাংক ইউ, এবং আশা করছি যে আমরা ভবিষ্যতেও এরকম আপনার দ্বারা আরও অনেকে উৎসাহিত হবে। রাইট? অবশ্যই ভাই, অবশ্যই। কেন এটা খুব উৎসাহিত হয় একটা বিষয় এবং ভয় লাগার একটা বিষয়। সো আপনাদেরকে আজকে এখানে টাটা করতে হচ্ছে। অ্যান্ড আপনারা অনেক ভালো থাকেন এবং সুস্থভাবে ঢাকায় ফিরে আসেন, এটাই চাইব। এবং অবশ্যই ভাই, আমরা এখন আমাদের মানে সেটাই কামনা যে আমরা যাতে সুস্থভাবে ঢাকায় ফিরে আসি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আর আপনি বিশেষ করে মানে ভূত এফএমের সাথে আমাদের যারা ছিলেন ম্যানেজমেন্টের সাথে, তারপর যারা আমাদের এয়ারটেলের সাথে জড়িত ছিলেন, প্লাস আপনাকে মানে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, অ্যাডভেঞ্চারাস একটা ইভেন্টে আমাদেরকে পাঠানোর জন্য অনেক থ্যাংক ইউ আসলে। আর লিসেনারদেরকে যেটা বলতে চাচ্ছি আমি, যে আগাম হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবার পক্ষ থেকে। রাইট, অবশ্যই। হ্যাঁ ভাইয়া, ওকে, আপনাকে অনেক হ্যাপি নিউ ইয়ার। অনেক ভালো থাকবেন ভাইয়া। আপনাদের নতুন বছরটা অনেক সুন্দরভাবে শুরু হোক। কালকে সবাই সুস্থভাবে ঢাকায় ফিরে আসেন এবং খুব ভালোভাবে এই নববর্ষটা পালন করেন, সেটাই আশা করব। টাটা। ওকে ভাইয়া, আমরা আবারও ফিরে আসছি স্টুডিওতে।
এবং ফিরে আসলাম এই মুহূর্তে আমরা স্টুডিওতে। আমাদের হাতেও খুব সময় কম এবং আজকে ছিল বছরের শেষ ভূত এফএম 2011 সালের। সেই ভূত এফএমটা আমরা একটু অন্যভাবে করলাম এবং আজকে যারা গেস্ট ছিলেন আমাদের সাথে তারাও খুব দারুণ দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এই জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। এবং এয়ারটেল একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে আমাদের এই সমস্ত উইনারদেরকে নিয়ে এরকম একটা হন্টেড প্লেসে গিয়েছে এবং একটা হন্টেড টি গার্ডেন এমনিতেই একটা ভয় ভয় ব্যাপার কেমন যেন কাজ করে, সেরকম একটা জায়গায় গিয়েছেন এবং আমাদের আরও একজন উইনার আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন, তিনিও আজকে আমাদের সঙ্গে ছিলেন। আমি বলেছিলাম যে আপনি আমাদের সাথে স্টুডিও থাকেন, একজন স্টুডিওতে ধরে রেখে দিয়েছি। সো আমরা আবারও আগামী ফ্রাইডেতে ফিরে আসব ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে তার আগে বলি যে আমাদের যে অ্যাড্রেসটা আছে, আমি অনেকগুলো SMS পড়ে নিয়ে আবার অনেক গালি শুনতে হবে, SMS পড়ে ফেলি। আমাকে তাবিন লিখেছেন, আমি কোনোদিন আপনার ভূত এফএম বাদ দেইনি, অনেক SMS দিয়েছি কিন্তু পড়া হয় না, আমার ঘটনা পাঠিয়েছি বাট পড়া হয় না। আচ্ছা, ঘটনা যদি পাঠানোর পরেও পড়া না হয় তাহলে আপনাকে ঘটনা করে পাঠাতে হবে, অন্য কোনো ঘটনা পাঠাতে হবে। তার মানে ওই ঘটনাটা ঠিক অতটা মানে সিলেক্ট হবার মতো নয়। গ্লোরি সেগুনবাগিচা থেকে আমাদেরকে লিখেছেন যে লাস্ট ইয়ারে তুমি আমার SMS পড়লা না, 7 মাস থেকে SMS করছি। আচ্ছা, 7 মাস থেকে SMS করছেন আমি পাইনি, কিন্তু আজকে আপনার SMS আমি পড়ে ফেলেছি। হোপ এটা 7 নাম্বার SMS না। আচ্ছা, আমাদেরকে রাসেল ভাইয়া হ্যালো আর কে, তিনি বলছেন তারা 2 ফ্রেন্ড, মেজর অ্যান্ড মিউ, দুজন একসঙ্গে শুনছেন ভূত এফএম। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সীমান্ত, আমাদেরকে সঞ্জীব SMS করেছেন, এছাড়াও মিল্টন SMS করেছেন তপন ফ্রম সিলেট, লিটন ফ্রম সিলেট, মোহাম্মদ সাইম, সাদ্দাম আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি রাসেল, ডার্ক প্রিন্স 47, লোপা, লোকনাথ, গৌলিন, ইরিন চট্টগ্রাম থেকে, দীপা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ প্রতীক, SMS করেছেন পুরবী সিলেট থেকে, তিশা SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আবির সহ আরও অনেকে। সো আজকে আমরা ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল এখানে শেষ করছি এবং আপনারা যদি এয়ারটেল এরকম উইনার হয়ে আগামী মাসে পরবর্তী যে আমরা যে ব্যবস্থাটা করব সেখানে যদি আপনারা যেতে চান সেই কোনো একটা হন্টেড প্লেসে, তাহলে অবশ্যই আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠান। অ্যান্ড স্টে টিউনড, রেডিং ফর ভূত এফএম শুনতে থাকেন। একদিন আপনাদেরকেও নিয়ে আমরা চলে যাব এরকম একটা হন্টেড প্লেসে। আবার আগামী শুক্রবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। অনেক সুন্দর একটা বছর আসুক আপনাদের সবার জন্য এবং ঠিক ওই মায়ানদের কথা অনুযায়ী 2012 সালে পৃথিবী ধ্বংস না হয়ে যাক সেটাই আশা করব, কারণ ভূত এফএমে আরও অনেক দিন চালাতে হবে। স্টে টিউন ফর রেডিং ফর ভূত এফএম অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি অ্যান্ড টাটা। আজকের মতো হ্যাভ লাভ ইউ।